আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে, একটা ফুল, এখানে আরেকটা ফুল। এখন কি হয়েছে দেখো, এইখানে যে মৌমাছিটা ও এই ফুল থেকে পরাগরেণু নিয়ে এখানে গর্ভমুণ্ডে ফালাইতেছে। তার মানে একই ফুলের ভিতরে যখন পরাগায়ন সম্পন্ন হচ্ছে, পরাগায়ন মানে হচ্ছে তোমার পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হইলে ওই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে পরাগায়ন। তাহলে এই মৌমাছিটা একই ফুলের ভিতরে হচ্ছে পরাগায়ন সম্পন্ন করাচ্ছে, যার কারণে এই এক্স প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে স্বপরাগায়ন। আর এটা দেখো দুইটা আলাদা, যে ওই গাছে আলাদা দুইটা ফুল, যেখানে ভিতরে এই মৌমাছিটা কি করতেছে, এই ফুল থেকে পরাগরেণু নিয়ে যে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত করতেছে। তার মানে ওয়াই প্রক্রিয়াটা হচ্ছে তোমার পরপরাগায়ন। তাহলে স্বপরাগায়ন আর পরপরাগায়ন এই দুটো বুঝতে পারার পরে এখানে আমাদের দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি বলছে, যে প্রতিপাদ্য কোষ কাকে বলে, কোন পরাগায়নে পরাগরেণুর অপচয় কম হয় ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে যে চিত্রে বি থেকে জনন কোষ সৃষ্টির প্রক্রিয়া, চিত্র বি হচ্ছে, ও এখানে আবার বি চিহ্নিত কি করছে, এখানে তোমার পরাগধানীটাকে চিহ্নিতকরণ করছে। পুংস্তবক হচ্ছে দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পরাগদণ্ড। এখানে পরাগধানীটাকে চিহ্নিত করছে, পরাগধানীর ভিতরে পরাগরেণু উৎপন্ন হয়, ওই পরাগরেণু থেকে হচ্ছে তোমার পরবর্তীতে পুংগ্যামেট তৈরি হবে। তার মানে এখানে আমাদের মাইক্রোস্পোরোজেনেসিস অথবা পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, ওই প্রক্রিয়াটা বর্ণনা করা লাগবে। এরপরে এক্স ও ওয়াই উভয় প্রক্রিয়ায় সুবিধা অসুবিধা রয়েছে, বিশ্লেষণ করো। এক্স আর ওয়াই মানে হচ্ছে স্বপরাগায়ন ও পরপরাগায়ন দুইটারই হচ্ছে সুবিধা অসুবিধাগুলো এখন আমাদের বিশ্লেষণ করা লাগবে। চলো আমরা যদি এখন উত্তরে যাই, প্রতিপাদ্য কোষ কি জিনিস, ভ্রূণথলি যখন আমরা গঠন করছিলাম না, ভ্রূণথলিতে ডিম্বপ্রন্ধ্রের উপরের দিকে যে তিনটা কোষ ছিল, এই যে ভ্রূণথলি গর্ভযন্ত্রের বিপরীত দিকে অথবা ডিম্বরন্ধ্রের বিপরীত দিকে যে কোষ তিনটা, ওই তিনটা কোষকে হচ্ছে প্রতিপাদ্য কোষ বলে। এরপরে পরাগরেণুর অপচয় কম কোথায় হয়, স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় কম হয়। কি জন্য, স্বপরাগায়ন হচ্ছে নিজের ভিতরে হয়, মানে কাছাকাছি দুইটা ফুলের ভিতরে, একই ফুলের ভিতরে অথবা তোমার একই গাছের দুইটা মানে কাছাকাছি দুইটা ফুলের ভিতরে। তখন কি হয়, প্রজাপতি, পিঁপড়া, তারপরে যে কোনো পতঙ্গ যদি মধু খেয়ে ওখান থেকে ওর শরীরের ডানায় অথবা ওর পায়ে করে যখন পরাগরেণুটা লেগে গিয়ে অন্য একটা উদ্ভিদের কাছে ও হচ্ছে আবার মধু খাওয়ার জন্য যায়, তখন ওইখানে মানে ও কাছাকাছি একটা দূরত্ব অতিক্রম করে, যার জন্য পরাগরেণুটা অপচয় বেশি হয় না। কিন্তু পরপরাগায়নে যেখানে একটা গাছ থেকে মধু সংগ্রহ করে অথবা পরাগরেণুটা সংগ্রহ করে ওই পতঙ্গটা যখন অন্য একটা দূরের উদ্ভিদের কাছে যাইতে যায়, তখন হচ্ছে পথে ওখানে পরাগরেণুটা মানে হারিয়েও যেতে পারে, যার জন্য মানে পড়ে যেতে পারে, যে এর জন্য হচ্ছে আমরা বলতে পারি এখানে অপচয় বেশি হয় আর তোমার স্বপরাগায়নে অপচয় কম হয়, নিশ্চয়তা বেশি থাকে। অর্থাৎ স্বপরাগায়নে যে পরাগরেণুটা যেহেতু মানে ওখানে পৌঁছাবে, এটা হচ্ছে পরাগায়নের নিশ্চয়তা বেশি থাকে। এরপরে আমাদেরকে বলছিল হচ্ছে গ্যামেট তৈরি। এখানে তোমাকে আমি আগে এখানে চিত্রটা বুঝাই, এরপরে তুমি হচ্ছে কথাগুলো নিজে নিজেই লিখতে পারবা। এখন দেখো চিত্রটা, এখানে এটা হচ্ছে একটা পরাগরেণুর চিত্র, এটার বাইরে হচ্ছে কাটা কাটা যে অংশগুলো থাকে এগুলোর মাধ্যমে হচ্ছে গর্ভমুণ্ডে যায়, এটা হচ্ছে আটকায় যায়, যেটাকে আমরা পরাগায়ন বলি। এখন এই পরাগরেণুটাকে যদি আমি লম্বচ্ছেদ বরাবর কাটি, এটার ভিতরে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। দেখো বাইরের যে কণ্টকান্বিত স্তরগুলা ছিল ওইটাকে বহিত্বক বলবো, ভিতরের স্তরটা হচ্ছে অন্ততক। এর ভিতরে যে কিছু কিছু জায়গায় দেখো কাটা অংশগুলো নাই, ওইটাকে আমরা বলবো হচ্ছে জার্মোপোর ছিদ্র। দেখো এখানে কণ্টকান্বিত কিছু অংশ হচ্ছে এই জায়গায় কাটাযুক্ত অংশগুলো থাকে না, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে জার্মোপোর ছিদ্র। এখন দেখো ভিতরে যে একটা নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস তৈরি করে, যে নিউক্লিয়াসগুলোর একটা হচ্ছে আকারে বড় থাকে আর একটা হচ্ছে আকারে তুলনামূলক ছোট থাকে। এখন বড় যে কোষটা ওইটা হচ্ছে নালী তৈরি করবে, ওই নালী ভিতর দিয়ে হচ্ছে তোমার যে জনন নিউক্লিয়াসটা ওইটা ওর পিছনে পিছনে অগ্রসর হবে। দেখো তাহলে আকারে বড় কোষটা নালী তৈরি করতেছে, দেখো ও নালী তৈরি করছে, এই যে অনেকটুকু নালী তৈরি করে ফেলার পরে যে এখানে জনন নিউক্লিয়াসটা ওইটা ওই নালীর পিছনে পিছনে আসতেছে। এখন এখানে জনন নিউক্লিয়াস ছিল একটা, এখানে দুইটা হয়ে গেছে। কিভাবে, এখানে হচ্ছে তোমার মাইটোসিস বিভাজন হয়েছে, মাইটোসিস বিভাজনে ওই জেনারেটিভ কোষটা হচ্ছে দুটি গ্যামেট তৈরি করবে, যে দুইটার ভিতরে এক সেট ক্রোমোজোম থাকবে, অর্থাৎ ওইটা হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট হবে। তার মানে এই যে পুং গ্যামেট তৈরি হয়ে গেছে, আমাদের পুং গ্যামেট তৈরিটাই হচ্ছে উদ্দেশ্য ছিল।
যে পুং গ্যামেটটা পরবর্তীতে তোমার হচ্ছে পরাগায়নে সাহায্য করবে। এখন এখানে আমি তোমাকে যে কথাগুলো বললাম এটাই এখানে হচ্ছে আমরা বর্ণনায় লিখবো। দেখো পুং গ্যামেট যে তৈরি হলো এটা একদম শুরুতে কি ছিল, পরাগরেণু ছিল, তাই না? তাহলে আমরা এভাবেই বলতে পারি যে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ তৈরি করবে। ওই অপত্য কোষগুলো পূর্ণতা প্রাপ্তির পর পরাগরেণু পরাগথলিতে থাকা অবস্থায় অথবা পরাগরেণু যে তোমার নালীতে পরাগ নালীতে থাকা অবস্থায় হচ্ছে বিভাজিত হবে। এখানে আরো কি হবে, পরাগ রেণুটার যে নিউক্লিয়াস ওইটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। একটা হচ্ছে আকারে বড় হবে, ওইটাকে নালিকা নিউক্লিয়াস বলবো, যে নালী তৈরি করবে। আর জেনারেটিভ আরেকটা হচ্ছে ছোট নিউক্লিয়াস থাকবে যেটাকে জেনারেটিভ কোষ বলবো, ওইটা জনন কোষ তৈরি করবে। পরবর্তীতে নালীতে থাকা অবস্থায় অথবা পরাগ রেণুতে থাকা অবস্থায় হচ্ছে ওই যে জেনারেটিভ কোষটা ওইটার বিভাজন ঘটবে আর দুইটা গ্যামেট তৈরি করবে। তাহলে এই গ্যামেট তৈরি করাটার মাধ্যমেই হচ্ছে আমাদের এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এখানে কাজ শেষ। এরপরে আমাদেরকে ঘ নাম্বারে কি বলছিল, যে স্বপরাগায়ন আর পরপরাগায়ন দুইটা সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করতে বলছিল। চলো আমরা যদি এখন স্বপরাগায়ন আর পরপরাগায়নের সুবিধাগুলো দেখি। দেখো কি বলছে, যে স্বপরাগায়নে কি কি সুবিধা পাওয়া যায়। স্বপরাগায়ন প্রক্রিয়া হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়। কি জন্য? কারণ একই উদ্ভিদের একই ফুলে অথবা একই উদ্ভিদের দুইটা ফুলের ভিতর যখন পরাগায়ন সম্পন্ন হয়, তাহলে দেখো তুমি একই উদ্ভিদে বৈশিষ্ট্য তো একই থাকে, তাহলে ওখানে যখন পরাগায়ন হবে একই বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন দেখবো না আমরা। এই প্রক্রিয়ায় পরাগ সংযোগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের প্রয়োজন হয় না, নিজেদের ভিতরেই পরাগায়ন সম্পন্ন হয়। এক্ষেত্রে অধিক সংখ্যক পরাগরেণু প্রয়োজন হয় না, ফলে পরাগরেণুর অপচয় কম হয়। তারপরে কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না, কারণ ওরা যেহেতু কাছাকাছি অবস্থান করতেছে, একটু হচ্ছে বাতাসের মাধ্যমে হচ্ছে গাছটা যদি নড়াচড়া করে তখনই হচ্ছে পরাগরেণু যায় গর্ভমুণ্ডে পতিত হয়ে যেতে পারে, যার কারণে হচ্ছে এখানে বাহক এত বেশি ম্যান্ডেটরি না। এই প্রক্রিয়ায় তারপরে এই প্রক্রিয়া কি হয়, একই ফুলে ঘটে বলে এ ধরনের পরাগ সংযোগের ক্ষেত্রে সফলতার পরিমাণ বেশি, অর্থাৎ পরাগায়ন ঘটার সম্ভাবনা বেশি থাকে। এরপরে অসুবিধা কি দেখো, স্বপরাগায়নে যেহেতু একই উদ্ভিদে ঘটে, তার মানে এখানে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হবে না। বৈশিষ্ট্যের পরিবর্তন না হলে ওদের অভিযোজন ক্ষমতা বেশি থাকবে না, ওরা পরিবেশে খাপ খাওয়াতে পারবে না। তারপর দেখো এই প্রক্রিয়ায় উৎপন্ন যে অপত্য উদ্ভিদগুলো দুর্বল প্রকৃতির হয়। এই প্রক্রিয়ায় কম সহনশীল এবং কম জীবনী শক্তি সম্পন্ন বীজ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন নতুন বংশধরের অভিযোজন ক্ষমতা কমে যায়। অভিযোজন ক্ষমতা বলতে হচ্ছে তোমার পরিবেশে টিকে থাকার ক্ষমতা। এখন পরিবেশ তো সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে থাকবে, এখন তুমি যদি পরিবেশের সাথে চেঞ্জ না হও তুমি কখনোই ওখানে টিকে থাকতে পারবা না। তার মানে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে তোমাকে নিজেকে ওরকম ভাবে পরিবর্তন করতে হবে। তাহলে স্বপরাগায়নে তো একই বৈশিষ্ট্যই রিপিট হয়, মাতৃ যে গুণসম্পন্ন উদ্ভিদটা ওটার হুবহু রিপিট হচ্ছে আমরা দেখতে পাই। তার মানে নতুন যে উদ্ভিদের সৃষ্টি হবে ওখানে কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন না হলে তো অভিযোজন ক্ষমতাও থাকবে না, বৈচিত্র্য সৃষ্টি হবে না, ও টিকে থাকতেও পারবে না। তাহলে এই জায়গা হচ্ছে এই অসুবিধাগুলো তৈরি হয়। এটা অসুবিধা কি জন্য? কারণ তুমি যদি পরিবেশে টিকে থাকতে না পারো তাহলে তোমার এই প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাবে। এরপরে পরপরাগায়নের ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলো যদি আমরা দেখি, পরপরাগায়নের ফলে উৎপন্ন উদ্ভিদের নতুন চরিত্রের সৃষ্টি হয়, অর্থাৎ জিনগত বৈচিত্র্য দেখা দেয়। ওই যে বৈচিত্র্য কি জন্য দরকারি? তোমার পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকার জন্য। পরিবেশের সাথে সাথে তোমার নিজেকে ওইভাবে পরিবর্তন করে নিতে হবে, যার জন্য এই পরিবর্তন হওয়াটা এখানে সুবিধা। এই প্রক্রিয়ায় বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়, পরপরাগায়নের ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এবার অসুবিধাগুলো কি কি দেখো তো। পরপরাগায়নে একটি বাহক নির্ভর হয়, অর্থাৎ তোমাকে একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতর থেকে পরাগরেণু নিয়ে অন্য একটা উদ্ভিদের কাছে যাইতে হবে। তার মানে তো ওই যে মাধ্যমটা, ওইটা মাধ্যমের উপর তোমাকে অনেকটুকু নির্ভর করতে হচ্ছে। তার মানে মাধ্যম যদি তোমার কাছে পরাগরেণু এনে না দেয় তোমার হচ্ছে পরাগায়ন হবে না। এই প্রক্রিয়ায় প্রচুর পরাগরেণুর অপচয় হয়, কারণ অনেক দীর্ঘ পথ যেহেতু অতিক্রম করতে হয়, ওই মাঝখানে হচ্ছে পরাগরেণুটা হচ্ছে হারিয়ে যেতে পারে। এরপরে পরপরাগায়নের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ একটা প্রজাতির উদ্ভিদের সাথে অন্য একটা বৈশিষ্ট্যে যখন কম্বিনেশন ঘটবে, আর যেহেতু দুইটা উদ্ভিদের ভিতরে হচ্ছে পরাগায়ন হবে তাহলে দুইটার বৈশিষ্ট্যই এখানে থাকবে। তাহলে দুইটার বৈশিষ্ট্য যখন সৃষ্টি মানে কম্বাইন্ড হবে, ওখানে হচ্ছে নতুন একটা ভ্যারাইটি তৈরি হবে, যার কারণে যে আগের উদ্ভিদগুলার যে বৈশিষ্ট্য ওগুলো হচ্ছে হারিয়ে যেতে থাকবে, যেটা এখানে হচ্ছে অসুবিধা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা স্বপরাগায়নের সুবিধা অসুবিধাগুলো দেখলাম, এখানে হচ্ছে পরপরাগায়নের সুবিধা অসুবিধা। অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা চাইছে যে স্ব আর পরপরাগায়নের সুবিধা অসুবিধা সবগুলোই হচ্ছে এখানে আমরা আলোচনা করে দিছি। এখন এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো, এখানে একটা সিকিউতে স্ট্যান্ডার্ড একটা মার্কস সিকিউর করতে পারবা বলে আমি মনে করি। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা, ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস
অ্যানালাইসিস করে দেওয়া আছে, তোমরা চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।